স্টুডেন্ট, মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের ভূগোলের সন্ধানে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি আজ তোমাদের মাধ্যমিক ভূগোলের যে অন্যান্য আমরা ক্লাস আলোচনা করেছিলাম, দেখবে বহির্জাত সংশ্লিষ্ট সৃষ্ট ভূমিরূপ, নদী, হিমবাহ, কিছু কিছু ক্লাস আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নিও। আমি আজ তোমাদের মাধ্যমিক ভূগোলের যে নদীর পরে যে টপিক আছে হিমবাহ, সেই বহির্জাত সংশ্লিষ্ট ভূমিরূপের মধ্যে একটা পয়েন্ট যেমন আছে হিমবাহ, সেই হিমবাহের যে টপিকে যে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেই ভূমিরূপগুলি আজ আমি আলোচনা করব। আগের ক্লাসে তোমরা দেখে নিও যে হিমবাহ কি, শ্রেণীবিভাগ, কিভাবে হিমবাহের সৃষ্টি হয়, সেগুলি সম্পর্কে আমার ইউটিউব ক্লাসে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। তো আমি আজ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করব। চলো আমরা তাও আরেকটা একটু ঝালিয়ে নিই। হিমবাহ, হিম মানে কি বরফ, বাহ মানে কি প্রবাহিত হওয়া, অর্থাৎ বরফ যখন উচ্চ পার্বত্য অঞ্চলে অর্থাৎ উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চল থেকে ধীরে ধীরে নিচের দিকে অভিকর্ষ ঢাল বরাবর নেমে আসে, সেটাকে বলে হিমবাহ। সেই হিমবাহ আমরা জানি প্রধানত দুটি পথ, যেমন নদী, বায়ু, যেমন বিভিন্ন প্রক্রিয়া দ্বারা ক্ষয় কার্য সম্পন্ন করে, সেরকম হিমবাহ ক্ষয়, বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তো ক্ষয় কার্যের ফলে যে সকল ক্ষয় কার্যের প্রধানত দুটি প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তন ঘটায়, একটা উৎপাটন প্রক্রিয়া, একটা অবঘর্ষ প্রক্রিয়া। উৎপাটন প্রক্রিয়া কি করে? উৎপাটন প্রক্রিয়ায় খান কাটা কাটা অমসৃণ ভূভাগ সৃষ্টি করে, আর অবঘর্ষ প্রক্রিয়ায় মসৃণ ভূভাগ গঠন করে। এই দুটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কার্যের ফলে যে সকল ভূমিরূপ গঠিত হয়, সেই ভূমিরূপগুলি সম্পর্কে আমি আজ বিস্তারিত আলোচনা করব। সহজভাবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখো, ক্লাসগুলো দেখো, আশা করা যায় তোমরা সহজেই সেই কনসেপ্টগুলো অবশ্যই বুঝতে পারবে। ফার্স্ট পয়েন্ট দেখবে আছে শাক বা কড়ি। শাক বা কড়ি, তো চলো শাক বা কড়ি জিনিসটা কি? অর্থাৎ উচ্চ অক্ষাংশ যুক্ত পার্বত্য অঞ্চলে যখন হাতাল যুক্ত ডেক চেয়ারের মতো, অর্থাৎ ডেক চেয়ার মানে আরাম কেদার চেয়ারের মতো যে ভূমিরূপ গঠন করবে, এইরকম একটা ছবি এঁকেছি। সেই উচ্চ পার্বত্য অঞ্চলে যে হাতল যুক্ত ডেক চেয়ারের মতো অর্থাৎ আরাম কেদা চেয়ারের মতো যে ভূভাগ গঠন করবে, তাকে কি বলা হয়? তাকে শাক বা কড়ি। এই কড়িকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করা হয়েছে। কড়ি দেখো আমি লিখে দিয়েছি নামকরণের জায়গায়। ইংল্যান্ড বা স্কটল্যান্ডে কড়ি বলা হয়, আমরা শাক বলছি, সেটি ফ্রান্সে শাক বলা হয়, জার্মানিতে কার, নরওয়েতে বন নামে কিন্তু পরিচিত। তাহলে শাক বা কড়ি কি? যে উচ্চ অক্ষাংশ যুক্ত পার্বত্য অঞ্চলে হিমবাহ যখন হাতল যুক্ত ডেক চেয়ারের মতো যে ভূমিরূপ গঠন করবে, সেটাকে বলা হয় শাক। তো সার্কের ফলে অর্থাৎ সার্কের তলদেশে দেখবে এইরকম জায়গাতে যে জল জমে যে একটা হ্রদ সৃষ্টি হয়, সেটাকে আমরা পরিহ্রদ বা পরিহ্রদ কিন্তু বলতে পারি। তো আমাদের কিন্তু সহজে এই শাকটা মনে রাখতে হবে একটাই কথা, যেটা হাতল যুক্ত ডেক চেয়ারের মতো ভূমিরূপ গঠন করবে, সেটা উচ্চ অক্ষাংশ যুক্ত অঞ্চলে পার্বত্য অঞ্চল। সেটা বিভিন্ন ধরনের নাম আমরা দেখলাম, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার কিন্তু সেই প্রশ্নগুলো আসে। এবং উদাহরণ দেখো, ওয়ালকট বিশ্বের বৃহত্তম এবং গভীরতম সার্কের কিন্তু উদাহরণ। তারপর 2 নম্বর পয়েন্ট আছে দেখো, এরেট বা এরিটি বা হিমশিরা, এই হিমশিরাও বলা হয়। তো এরেট বা এরিটি অর্থাৎ কি? দুটি শার্ক যদি পাশাপাশি অবস্থান করে, দুটি শার্ক ধরো এইরকম শার্ক যদি পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে কি হবে? এই দুটি শার্ক পাশাপাশি অবস্থান করার ফলে যে দেখো এই যে হিমশিরার মতো, অর্থাৎ এখানে একটা শাক আছে, এই একটা শাক, এই একটা শাক, দুটি শাক পাশাপাশি অবস্থান করার পরে যে করাতে দাঁতের করাত মানে গাছ কাটার যে করাত হয়, সেই করাতে দাঁতের মতো ত্রিভুজাকার যে হিমশিরার মতো যে ভূমিরূপ গঠন করে, তাকে হিমশিরা বা এরেট বা এরিটি কিন্তু বলা হয়। তাহলে আমরা সেকেন্ড পয়েন্ট, একটা ছবিতেই তোমরা শাকও দেখাতে পারবে আর এরিটিও দেখাতে পারবে। তাহলে শাক আর কড়ি বোঝা গেল। শাক বা কড়ি হলো 2 নম্বর পয়েন্ট, হচ্ছে এরিটি বা এরেট বা হিমশিরাও কিন্তু একে বলা হয়। 3 নম্বর পয়েন্ট, পিরামিড চূড়া বা হর্নও বলা হয়। পিরামিড চূড়া বা হর্ন, 3-4টে শাক, 3-4টে এরকম শাক আমরা বললাম, সেই 3-4টে শাক যদি পাশাপাশি গঠিত হয়, তাহলে কি হয়? শাকে যেটা 3-4টে শাক বা পর্বত শৃঙ্গ বলতে পারি,
তিন চারটে পর্বত পাশাপাশি যদি অবস্থান করে, তাহলে আমরা কি দূর থেকে যদি দেখি যেটা সবথেকে উঁচুতে অবস্থান করে সেই পর্বত শৃঙ্গকে কিন্তু আমরা আমাদের চোখে ধরা পড়ে। তিন চারটে পর্বত শৃঙ্গ বা সার পাশাপাশি অবস্থান করলে সবচেয়ে উঁচু পর্বত বা চূড়াটাকে বলা হয় পিরামিড চূড়া বা হর্ন বলা হয়। সহজে মনে রাখবে যে তিন চারটে শাক বা পর্বত চূড়া পর্বত যদি পাশাপাশি অবস্থান করে সবথেকে উঁচু যে পর্বত চূড়া বা শৃঙ্গকে কি বলা হয়? পিরামিড চূড়া বা হর্ন। নীলকণ্ঠ একটা পিরামিড চূড়ার কিন্তু নিদর্শন, এটা কিন্তু পরীক্ষাতে আসে, তোমরা এটা উদাহরণটা কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা আলোচনা হলো পিরামিড চূড়া বা হর্ন। নেক্সট আলোচনা আমাদের ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা, উপত্যকা আমরা কি এই ঝুলন্ত উপত্যকা এটা একটা অনেকটা আলাদা রকম। তোমরা যখন ছবি দিই ছবিতে এতটা কিছুই বুঝতে পারবে না। ধরো এই একটা এখানে একটা হিমবাহ প্রবাহিত হচ্ছে এই দিক বরাবর, এটা প্রধান হিমবাহ। আর এই যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে হিমবাহগুলো নিচে প্রধান হিমবাহে মিশছে সেইগুলোকে বলা হয় উপহিমবাহ। তাহলে এমন ভাবে অবস্থান করলে পাশাপাশি উপহিমবাহগুলি প্রধান হিমবাহের দিকে ঝুলন্ত অবস্থায় নিচের দিকে যদি নেমে আসে, অর্থাৎ মূল হিমবাহের সাপেক্ষে উপহিমবাহগুলি যদি নিচের দিকে ঝুলন্ত অবস্থার মতো অবস্থান করে সেই হিমবাহকে ভূমিরূপকে বলা হয়, ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় ঝুলন্ত প্রাচীর বা ঝুলন্ত উপত্যকাও আমরা বলতে পারি। অর্থাৎ মূল হিমবাহ এই ধরনের ধরো মূল হিমবাহ, এই মূল হিমবাহের সাপেক্ষে উপহিমবাহগুলি, এই যে ধরো উপহিমবাহ এই দুই দিক থেকে প্রবাহিত হতে পারে, উপহিমবাহগুলি কিন্তু মূল হিমবাহের সাপেক্ষে ঝুলন্ত অবস্থায় অবস্থান করলে সেইটাকে বলে ঝুলন্ত প্রাচীর। তো অবশ্যই তোমরা মনে রাখবে। নেক্সট তোমাদের দেখো রসে মতানে। রসে মতানে অর্থাৎ হিমবাহের প্রবাহ পথে যদি কঠিন শিলা অবস্থান করে, এটা ধরো কঠিন শিলা, তাহলে কি হয় সেটা অবঘর্ষ প্রক্রিয়ায় প্রথমে মসৃণ ক্ষয়, পরবর্তীতে বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়ায় খানযুক্ত যে চির খাওয়া দাগের মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় সেটিকে বলা হয় অমসৃণ ভূভাগ বা উৎপাটন প্রক্রিয়ায় যে ভূমিরূপ গঠন করা হয় তাকে সেটিকে বলা হয় রসে মতানে। ক্লিয়ার? রসে মতানে দেখতে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াটা দেখতে অনেকটা ভেড়ার যে লোম হয় সেই ভেড়ার মতো মুখটা, এর দেখো মুখটা একটা মসৃণ এবং এই ধারটা তার বিপরীত দিকটা অনেকটা অমসৃণ। এটার বিপরীত কিন্তু বিপরীত যদি মসৃণ রসে মতানের যে অবঘর্ষ প্রক্রিয়ায় কি মসৃণ হয় এবং উৎপাদন প্রক্রিয়ায় কিন্তু অমসৃণ বা খালখাটা ভূভাগ গঠিত হয়। চলো আমরা ক্র্যাগ ও টেল এবং হিমদ্রোণী আর অন্যান্য ভূমিরূপ আছে ফিওর। তো ক্র্যাগ ও টেল হচ্ছে কি হিমবাহের প্রবাহ পথে যদি কোনো কঠিন বা ঢিপি অবস্থান করে, ঢিপির পার্শ্ববর্তী অঞ্চলে বিপরীত দিকে যদি নরম শিলা থাকে তাহলে কি হয়, অর্থাৎ নরম শিলাকে কঠিন শিলা কি হয় ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। অর্থাৎ ধরো এটা কঠিন শিলা, অর্থাৎ এদিকে আছে কি নরম শিলা, তাহলে এখানে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাহলে কি হবে এই কঠিন শিলা নরম শিলাকে ক্ষয়ের হাত থেকে মুক্ত করবে, এই কঠিন শিলাকে বলা হয় ক্র্যাক। এবং যে পাশে বিপরীত দিকে যে নরম শিলা রয়েছে সেটা অনেকটা লেজের মতো সরুভাবে অবস্থান করেছে, তাহলে কঠিন শিলাটাকে ক্র্যাক বলা হয়, ক্র্যাক বা কঠিন শিলাটাকে বললাম, আর নরম শিলাটাকে বলা হয় টেল বা পুচ্ছ, যেহেতু নিচের দিকে সরুভাবে অবস্থান করেছে। তারপরে আরো অন্যান্য ভূমিরূপ আছে হিমদ্রোণী, ফিওর, এইগুলো সব কিন্তু ভূমিরূপ। আর আশা করা যায় তোমরা অবশ্যই এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে লক্ষ্য রাখো এবং সবাই শেয়ার করে দিও যাতে সকল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ক্লাসগুলোর জন্য দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।